ট্যুরের মেয়াদ ফুরিয়ে এসেছে। সময়ের প্রহর গুনতে গুনতে দোতলা বিশিষ্ট বাস গাড়িটি ঢাকায় পৌঁছে গিয়েছে। ভোর ভোর সকালে রওনা দিয়েছিল, তারপরও ঘড়ির কাঁটা প্রায় বিকালের কাছাকাছি এসে ঠেকেছে। বাসটি কালো রঙের ঘূর্ণায়মান চার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কলেজ গেট পেরিয়ে কলেজের মাঠের মাঝখানে এসে থামলো। একে একে সবাই বাস থেকে নেমে যে যার মতো নিজেদের আপন নিড়ে ফেরার উদ্দেশ্যে চলে গেল। আগুন মোমকে নিয়ে নিজস্ব ফ্ল্যাটে এসেছে। মিনা বলেছিল ট্যুর থেকে ফিরে আসার পর তাদের সাথে দেখা করে আসতে, তবে এখন ওই বাড়িতে গেলে মোমের অসুস্থতা দেখে নানান রকমের কথা জিজ্ঞাসা করবে। রাশেদের ধারালো কথার সম্মুখীন হতে হবে তাকে। যদিও মোম আগের তুলনায় অনেকটাই সুস্থ, ব্যথা নেই বললেই চলে, কিন্তু আঘাতের চিহ্নগুলো এখনো সুস্পষ্ট। মোমকে দেখে তারা দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে বরং কিছুদিন যাক, তখন ওই বাড়িতে যাওয়া যাবে, আর কিছু একটা বুঝিয়ে মোমের আঘাতের চিহ্নগুলোর কথা জানানো যাবে। এসব চিন্তা করে আগুন ওই বাড়িতে যায়নি। এমনকি প্রিন্সিপাল স্যারকে আসার সময় আগুন বলে এসেছে সে কদিন সঠিক সময়ে কলেজে যেতে পারবে না। ক্লাস সে নিবে, তবে বেটার টাইমে নিতে পারবে না, কারণ মোম অসুস্থ। প্রিন্সিপাল মোমের কপালের ক্ষতটা দেখেছিলেন। আগুন জানিয়েছে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আগুন অযথা ক্লাস ফাঁকি দেওয়ার মতো মানুষই না, সেই জন্য প্রিন্সিপাল সম্মতি প্রকাশ করেছে। বাসায় এসে মোম ফ্রেশ না হয়েই ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আগুন ফ্রেশ হতে চলে গিয়েছে, একেবারে গোসল করেই বেরিয়েছে। টি শার্ট ট্রাউজার পরিধান করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। মোমকে শুয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে ফেলল। কাছে গিয়ে ঝুঁকে মোমের কপালে হাত রাখল। তাপমাত্রা ঠিকঠাকই। গালে হাত রেখে মৃদু স্বরে ডেকে ওঠে, মোম, শরীর খারাপ লাগছে? মোম পিটপিট করে চক্ষুদ্বয় পুরোপুরি খুলে তাকায়। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। না, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নাও, পরে শুয়ে থেকো। এখন উঠতে ইচ্ছে করছে না। আগুন ভরাট কণ্ঠেই বলল, উঠতে হবে, ফ্রেশ হলে ভালো লাগবে। মোম অলস ভঙ্গিতে উঠে বসল। চোখে তার ঘুম পাখিরা হানা দিয়েছে। মুখটা চুপসে আছে, ডাগর ডাগর আখি জোড়া বুজে আসতে চাচ্ছে। মেয়েটা জবরদস্তি করে খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার কোমল মৈত্রীর গোলগাল মুখবির পর্যবেক্ষণ করল। হাত বাড়িয়ে মোমকে পাজা কোলে তুলে নিল। মোম আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। মেয়েটার আখিতে ঘুম লুটোপুটি খাচ্ছে। মোমকে নিয়ে আগুন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কোল থেকে নামিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির সংস্পর্শ পেতেই মোম তড়াক করেই চোখ খুলে যায়। ঘুম ছুটে যায় পুরোপুরি। আকস্মিক পানি গায়ে লাগায় ভয় পেয়ে যায়। সহসা একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুনকে জড়িয়ে ধরে। ঠান্ডা পানি বলে শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝর্ণার পানি দিয়ে মোমের সাথে সাথে আগুনও ভিজে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমের গায়ের পানিতে তার টি শার্ট ভিজে গিয়েছে। ব্যঙ্গ করে বলে উঠল, আগেই বলতে পারতে একসাথে গোসল করতে চাও, তাহলে অন্তত আমাকে দুবার গোসল করতে হতো না। মোম মিনমিন করে বলে ওঠে, আপনি যে আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে আসবেন, আমি কি জানতাম নাকি? ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি সব কিছুতে এত ভয় কেন পাও? পানির সংস্পর্শে এসেও তোমার ভয় লাগছে? মোমের থেকে আশাবাদী উত্তর পাওয়া গেল না। চুপ করে রইল সে। আগুন আর কিছুই বলল না। মোমকে গোসল করিয়ে পোশাক এনে দিল। আগুন গিয়ে রুমে চেঞ্জ করে নিল। আইমানের ভার্সিটির পেছনের সেই পুকুর পাড়ের বেঞ্চে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর আসার জোগাড় হয়ে যাচ্ছে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠছে। অপেক্ষা করতে করতে আর ধৈর্যে কুলাচ্ছে না। বসা হতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এদিকে ওদিকে ঘাড় নাড়াচ্ছে, অথচ আইমানের কোনো হদিশই নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁটতে লাগলো। ঢাকা শহরের রাস্তার মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়, যদিও শহরের গাছপালার সংখ্যা নগণ্য। তবে এই অল্প গাছগুলোই শহরের যান্ত্রিক জীবনকে খানিকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাস খেলে যায়।
আর সেই সাথে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরের কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আইমান আরো কিছুক্ষণ পর আসলো। আইমানকে দেখে আনিকা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন? আর আপনি এখন এসেছেন? দেরি করেই যখন আসবেন তাহলে এত তাড়াতাড়ি আসতে বলার কি দরকার ছিল? আইমান হাঁপাচ্ছে, দৌড়ে এসে বলে, নিঃশ্বাস দ্রুত গতিতে আসছে, ঘন ঘন সে শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে বসে পড়ল। বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে এশারায় পাশে বসতে বলল। আনিকা বসল। আইমান ব্যগ্র গলায় বলে উঠল, টাইম মতো আসতেই তো চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল, সেই জন্যই আসতে লেট হয়ে গিয়েছিল। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে ছাড়ের জন্য সম্ভব হয়নি। খুব খুব সরি। ওকে, এবার বলুন কেন ডেকেছেন? কেন ডেকেছি মানে? তোমাকে দেওয়ার টাইম শেষ, ভুলে গিয়েছো? না, ভুলিনি। তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? কিসের সিদ্ধান্ত? আইমান ভুরু কুঁচকে ফেলল, চওড়া গলায় শুধালো, বুঝেও না বোঝার ঢং করছো? তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসবে কিনা সেটার জন্য। ভালো না বাসলেও প্রবলেম নেই, আমার একার ভালোবাসাই যথেষ্ট। শুধু বিয়ের জন্য হ্যাঁ বললেই চলবে। আনিকা ভেংসি কাটে ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কি করবেন? এমনভাবে বলছেন যেন আপনি আমাকে গ্রহণ করতে বাধ্য। অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো ওয়ে নেই। সো ফাউতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশহীনভাবে জানালো, আপনাকে আমার পছন্দ না। আইমানও ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি সেটা জানতে চাইনি। তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা বলো। আনিকা হতভম্ব হয়ে গেল, ঝাঁজ নিয়ে তিরিক্ষি মেজাজেই বলল, যেখানে আমি আপনাকে পছন্দ করিই না সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। বেশি কথা ভালো লাগছে না। আজকে লাঞ্চ করনি, খোদায় পেটে এউদুর দৌড়াচ্ছে। তুমি মেয়ে, ভাঙবে তবু মচকাবে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছো, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখে তেজ ফুটিয়ে অস্বীকার করছো। আনিকা গা ছাড়া ভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বয়েই গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আইমান, একদম কাছে, যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূলকায়ায় জন্ম নেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে। আনিকার নাকের সাথে আইমানের নাক লেগে আছে, আর কপালে কপাল। চার জোড়া পিরব ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আইমানের সুগভীর স্পষ্ট প্রকাশ্যযোগ্য অক্ষিপট আনিকার কাজল কালো অক্ষিপটে নিবদ্ধ। আনিকার তনু মন কেঁপে ওঠে আইমানের ছোঁয়ায়, শরীর বরফখণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আইমান। এভাবে থেকে হিস হিসিয়ে বলল, পছন্দ করো কিনা সেটা তো আমার একটা ছোট্ট কোলে তোমার এখানে ছুটে আসতেই প্রমাণিত হয়ে গিয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারতে। ভার্সিটির পুকুর পাড়ে একা একা বসে বসে থাকারও প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে। আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ, তোমার মনে আমাকে নিয়ে এইসব চিন্তা বিরাজমান হতেও তো পারত, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওই রকম টাইপের ছেলে নই। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা আমার কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সব সময় আমার সকল কথা মনোযোগ সহিতই শ্রবণ করো, আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি করে হাসো। তবে তুমি হয়তো জানো না, তোমার ওই শ্যামলাটে মুখের হাসি আইমানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারি না কিভাবে তোমার মায়ায় আমি আটকে গিয়েছি। মায়া শব্দটা বড্ড খারাপ। একবার কারোর মায়ায় আটকালে তাকে ছাড়া কিছুই ভাবতে ইচ্ছে করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল।
আইমানের কথার সমাপ্তি হতেই আস্তে আস্তে চোখ মেলে যায়। আইমান এখনো ওর দিকেই একরাশ মুগ্ধতা সমেত চেয়ে আছে। আইমানের গভীর চাহনিতে দৃষ্টি রেখেই আলগোছের কোমর থেকে হাতটা ছাড়িয়ে নিল। উঠে দাঁড়িয়ে আইমানের থেকে দূরত্ব বজায় রাখল। মুখে কোনো কথা ফুটল না। বার কয়েক জোরে জোরে শ্বাস টানল। আইমানও দাঁড়িয়ে পড়ল। স্লোজ স্বরে পুনরায় জিজ্ঞাসা করল, উত্তর দিচ্ছ না কেন আনিকা? কিছু তো বলো। নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছি আমি? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না, তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যাক। তবে তোমার বাবাকে আমার মনে যেসব কথা বলেছি সেগুলো কিন্তু সত্যিই ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। আপনি আমার উপরে রাগ দেখিয়ে না খেয়েই চলে গিয়েছিলেন। আইমানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আইমান অবাক হবে। এরকম কিছুই হলো না। ভারী কি নিঃশ্বাস ছেড়ে আইমান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়েছিলে, আমাদের কথা শুনছিলে, সেটা আমি জানি। আনিকা চক্ষুদ্বয় বড় বড় করে তাকায়। অবাক হয়ে প্রশ্ন করলো, কিভাবে? আইমান ঠোঁট বাঁকিয়ে হাসল। কণ্ঠ খাদে এনে উৎফুল্লতা নিয়ে জানায়, দরজার বাইরে তোমার ওড়নার এক অংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছুই বলল না। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পুকুরের টলমল পানিতে নজর বুলিয়ে আনিকা বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আনিকা হিয়ালি, ভালো লাগছে না। তোমার বাবা আমাকে মেনে নিয়েছে? তুমি এখন বললে আমাদের ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে যাব। পরে বলবো। পরে না, এখন বলো। ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আমার পরীক্ষা শেষ হোক। তাছাড়া আপনার অনার্স এখনো কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে চাচ্ছি নাকি আমি? জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বাসিত কণ্ঠে আইমান হাসি মুখেই বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছ? আনিকা থমথমে খেয়ে যায়। শুষ্ক ঢোক গিলল। ভেতরের উত্তেজনা আইমানের সামনে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, মোটেও না। আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে, আর আপনি ছ্যাঁচড়ার মতো আমার পিছু পিছু ঘোরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আইমান চোয়ালটা শক্ত হয়ে ওঠে। চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে। এসব ফাউল এক্সকিউজ অন্যদেরকে বলো, আমাকে না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো। ওভার অ্যাটিটিউডের ঠেলাই স্বীকার করছো না। কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলো, চলুন বাড়ি ফেরা যাক। আইমান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে। মুখোমুখি দাঁড়িয়ে নিরেট স্বরেই বলে, বাড়িতে তো যাবই, তবে মনে রেখো এই সপ্তাহের মধ্যে ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছি। এত তাড়াতাড়ি? আইমান সিরিয়াস কণ্ঠেই বলো, আমার অপেক্ষা সহ্য হয় না। ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না। কষ্ট হবে না বলো? আপনার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই। এখনো সিঙ্গেল জীবন পার করছো। লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় সে। বলে কি এই ছেলে? শেষে কিনা এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে। ঝাঁঝালো গলায় বলল, কি সব আজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকতে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আইমান ঠ্যাস মেরে ঠোঁট উল্টে বলে, ওলে আমার কচি খুকি সোনা রে, তুমি নিজেকে ছোট ভাবছো? ও জানো, আমার বড় ভাইয়ের বউয়ের বয়সে তোমার থেকে অনেক ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকে বলবো তো কাকে বলবো? কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝদার মেয়ে মানুষ।
পর মুহূর্তেই নাক টানার মতো করে অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল, যেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজের রুমে এসেছিলাম, সেদিন তোমাকে কত মিস করেছি। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতেই চায় না। মনে হয় প্রতিদিনই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছি। যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবিকে ভেজা চুল মুছে বারান্দায় দাঁড়িয়ে দড়ির মধ্যে তোয়ালে মেলতে দেখেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নিশ্চয়ই প্রতি রাতে ফুটবল খেলে। ইয়া মাপুদ, ইয়া আল্লাহ, সি, চুপ করুন বজ্জাত ছেলে। নিজের বড় ভাই ভাবির দিকে এভাবে নজর বুলাতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো একটা নির্লজ্জ। লজ্জাও আপনাকে দেখে লজ্জা পাবে। আইমান চনমনের চিত্তে দাম্ভিকতার সহিত বলে ওঠে, আমি তাদের দিকে নজর রাখতে যাব কেন? কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাইকে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি এত চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো, শুধু মাঝে মধ্যে 2-1টা চুমু টুমু খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করব না, যা করার বিয়ের পর করব। আফটার অল আই অ্যাম এ ইনোসেন্ট বয়। বলেই ঝুঁকে আনিকার গালে টুক করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছন ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হাঁ হয়ে তাকিয়ে আছে। আইমানের ভেজা চুমু আনিকার মসৃণ গালে লেপ্টে রয়েছে। আনমনেই এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আইমান চুমু খেয়েছে। ফ্যালফ্যাল করে আইমানের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজের হাঁটতে বেমালুম সে ভুলে গেল। মস্তিষ্কের ভেতর আইমানের অগোছালো বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্ট হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে তার কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সবকিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়িয়ে সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, পড়া কতদূর মোম? মোম হকচকিয়ে যায়, তুরন্ত খাতাটা বন্ধ করে ফেলল। জোরপূর্বক হেসে বলল, এই তো আরেকটু। আগুন ধরাম করে টেবিলে হাত রাখা স্টিলের স্কেলটা শব্দ তুলল। কাঠের ডিজাইনের কাঠামো টেবিলটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সাথে মোমের পাতলা শরীর গমগমে গলায় প্রশ্ন করল, গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু আরেকটু, এখনো তোমার পড়া শেষ হয়নি? পড়াটুকুন সোনার গায়ে যাওয়ার আগে দিয়েছিলাম। এতদিন কি করেছ? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছ, কথা গায়ে মাখো না। মোম চুপসানো মুখে ভীতিকর নজরে বলে, কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে ফোঁস করে শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার ওপরে মোমের হাতটা পরখ করলো। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি, খাতাটা দেখাও তো। মোমের ছোট্ট কায়া ধড়পড়িয়ে ওঠে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল, খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না, আগুনও অপেক্ষা করলো না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতেই চোখের সামনে দৃশ্যমান হলো এবড়ো থেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরগুলো লেখা। আগুন স্বীয় কণ্ঠস্বরে উচ্চারণ করলো, কুমড়ো মার্খা গোমড়া মুখ মাস্টার মশাই, আপনি এত রাগী কেন? কথায় কথায় ধমক দেন কেন? আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের স্বাদ পাই। যখন রাগী গলায় কথা বলেন তখন আমি অটোরিকশার ঠ্যাডের ঠ্যাডের আওয়াজ শুনতে পাই। যখন শাসন করেন তখন আমি তিতা করলার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর। যখন আমার যত্ন করেন তখন আমি বাবা মায়ের ছায়া দেখতে পাই। যখন আপনি আদর করেন তখন। লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়ল আগুন। ভুরু কুচকে সুগভীর চাহনিতে তাকালো মোমের দিকে।
মোম সহসা জিভ কাটল, চোখ খিসে বন্ধ করে রাখল। লজ্জায় হাঁসফাঁস লাগছে। মোমের কর্ণগোচরে ভেসে আসলো আগুনের ভরাট কণ্ঠস্বর। তুমি পড়া রেখে খাতার মধ্যে এসব হাবিজাবি লিখেছিলে? তোমার সাহস দেখে আমি রীতিমতো হতবিহ্বল হয়ে যাচ্ছি। মোম চোখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে আচমকায় ফুপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের কোনো ভাবান্তর বা পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং মুখবিরে ফুটে উঠল বিরক্তিকর ভাব। আর কিছু পারো আর না পারো, ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি করতে ভালোই পারো। একদম কান্না করবে না। কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছি, উত্তর দিবে। মোম কোনো টু শব্দটাও করল না, এক মনে কেঁদেই চলেছে। ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া চোখের জলে ভিজে জুবু জুবু হয়ে উঠেছে। নাকটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কাঁদছেই। কান্নার তোপে রক্ত জবার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সেই দিকে নজর পড়তেই আগুনের ঘোর লেগে যাচ্ছে। আজকে নিজের কামুকতা আগ্রহ অগ্রাহ্য করে গভীর কণ্ঠেই সে বলল, কি পেয়েছোটা কি তুমি? এভাবে কেঁদে কেঁদে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেললেই আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মোম নাক টেনে ভাঙা গলায় বলে, খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রভ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বলল ও? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না। এক রাত না খেলে কিছু হবে না। আজকে পড়া না দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মোম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দিতে পারে না। আগুন প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে যার দরুন সব উত্তর কেমন যেন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনো তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি। কত পড়া বাকি রয়েছে জানো? একদিন পড়বে তো 10 দিন পড়বে না, এমন করলে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, তবেই না ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি পড়েছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেন যেন বলতে পারি না। কেন পারো না? সেটা তো আমিও বুঝতে পারি না। খাতার মধ্যে ওইসব লিখে সময় নষ্ট করছো কেন? আর লিখবো না। মনে থাকবে? থাকবে। আগুন বুক থেকে মোমকে সরিয়ে অঞ্জলি পুট মোমের মুখশ্রী তুলে নিল। চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলে, আমি কি তোমাকে বকেছি নাকি মেরেছি? বলেছিলাম না অযাচিত কান্না আমার পছন্দ না? তবুও তুমি কাঁদছো। এরকম কেন করো? মোম জবাব দিল না, এখনো মুখ গোমড়া করেই রেখেছে। আগুন মোমের নাকের ডগায় চুমু খেলো, হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে মুচকি হেসে বিড়বিড় করে বলল, কেঁদে কেটে আমার রাগ পানি করতে ওস্তাদিনি। ট্রিক্সটা খারাপ না। আজ বৃহস্পতিবার। আগুন কলেজ থেকে দুপুরের আগেই ফিরে এসেছে। বাসায় এসেই মোমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এতদিন যেতে পারেনি, সুযোগ ছিল না। মাঝখানে একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মোম বেশ কিছুদিন ধরেই যেতে চাচ্ছে। মেয়েটা সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে। আপনজনদের সহচার্যে থাকলে তার ভালো লাগবে। আইমানের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়েছে আগুনকে। সব কিছু কথা ভেবে আজ মোমকে নিয়ে বেরিয়ে পড়ল নিজ বাড়ির উদ্দেশ্যে। মোমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়ল যেন। কতদিন পর মেয়েটাকে দেখছে। বাসায় থাকলে সব সময় মিনার কাছাকাছিই থাকে। এই যে এখানে এসেই মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনার গায়ে গিয়ে কি কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত নতুন মানুষের সাথে পরিচিতি হয়েছে, রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে। মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বলিগুলো মিনার মনকে পুলকিত করে। মেয়েটা সত্যি খুব সহজ সরল, একাকিত্ব একদমই পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে ময়ূরীর সাথে গল্পগুজব করতে থাকে। আর মোম মা, তোমার কপালে ওটা কিসের দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্বিগ্নতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল।
রাশেদের কথায় মিনা ময়ূরীর দৃষ্টি তাক করলো মোমের কপাল বরাবর। দুপুরের লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আইমানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞাসা করলেন, মম, তোমার কপাল থেতলেছে কিভাবে? মম স্মিত হেসে আমতা আমতা করে জবাব দিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। দেখে শুনে হাঁটবে তো নাকি? দেখেছো কতটা আঘাত পেয়েছো? চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বলেন, সাবধানে চলবে, তাড়াহুড়ো করার দরকার নেই। ছোট আঘাত পেয়েছো, বেকাদায় পড়ে যদি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী। তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমাদের উপরেই পড়বে। তোমার বাবা বলবেন আমরা তোমার খেয়াল রাখতে পারছি না, সেজন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। মম মিহি কণ্ঠেই উত্তর দিল, জি বাবা। রাশেদ মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে রয়ে গিয়েছে মম আর ময়ূরী। গালে হাত দিয়ে টিভি দেখছে ময়ূরী। মম রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো? তাহলে এখানে এসে কি লাভ হলো যদি আমাকে কেউ গুরুত্বই না দেয়? ময়ূরী মুচকি হেসে মোমের গালটা টেনে দিল। হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল, কে বলেছে গুরুত্ব দেই না? আমার মিষ্টি ভাবিটা তো আমার কাছে সবার আগে। মোম মুখ কালো করে বলে, কাছে আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আর আমার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে তোমার কথা। পড়াশোনার প্রচুর চাপ, সেই জন্যই প্রতিদিন ফোন দিতে পারি না। মোম ঠোঁট উল্টে ধীর গলায় জানায়, পড়াশোনার কথা আর বলো না। মাস্টার মশাই এই পড়াশোনা নিয়ে যা প্যারা দেয়, মাঝে মাঝে ইচ্ছে করে যে পড়াশোনা বানিয়েছে তার কপালটা একেবারে ফাটিয়ে দেই। ময়ূরী খিলখিল করে হেসে উঠল। অধরে হাসি বজায় রেখেই বলল, ভাইয়ার কাছে পড়ো তুমি? হুম। টিচার হিসেবে কেমন সে? ভীষণ বাজে। কি করেছে আমার ভাই? পড়া না পারলেই শুধু বকে, কালকেও বকেছে। তুমি নিয়মিত পড়া দিবে, তাহলে আর বকবে না। আমি তো পড়ি, কিন্তু মাস্টারমশাই জিজ্ঞাসা করলেই কিছু বলতে পারি না। ঘুরিয়ে পেঁচিয়ে কী সব প্রশ্ন করে, আমার সব উত্তর মাথায় গলিয়ে যায়। উনি পচা ছাড় একটা। ময়ূরী চকচকে দন্তপাটি বের করে শব্দ করে হেসে উঠল। আগুন বেডরুমের সোফায় পেছনের দিকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। আইমান গিয়ে ভাইয়ের পাশে বসলো। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে আগুন মাথা তুলে যায়। আইমানকে দেখে সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, বল, কি বলবি? আইমান নড়ে চড়ে উঠল। হালকা গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলে উঠল, ব্রো, আনিকা আমাকে মেনে নিয়েছে। আমি চাই তুমি আজকেই আব্বু আম্মুর সাথে কথা বলে এঙ্গেজমেন্টের কথা জানাও। ভালো হয় যদি এক্ষুনি বলো, তাহলে বিকালে আনিকাদের বাড়ি গিয়ে আমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে পারো। এত তাড়াতাড়ি সম্ভব কি করে? আজকে কথা বলে আজকেই এঙ্গেজমেন্ট? আনিকার বাবার সাথেও তো কথা বলতে হবে নাকি? তুমি আব্বু আব্বুর সাথে কথা বলো, আমি আনিকার বাবার সাথে কথা বলে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে মেয়ের বাড়ির লোক যদি মনে করে তোর কোনো সমস্যা আছে, কে কি ভাবলো এতে কি এসে যায়? মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আনিকা ও তার বাবা সানাউল্লাহ, তারা বাদে বাকি কারোর কথাই শুনতে যাব কেন? আগুন ভাবলেশহীনভাবে বলে, আজকে পারবো না কারোর সাথে কথা বলতে, আগামীকাল ভেবে দেখবো। আইমান লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। পা ভাঁজ করে আগুনের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই, এটা কেমন কথা? এরকম করো না প্লিজ। বহু কষ্টে ওই তেড়া মেয়েটাকে পটিয়েছি। আমার সব আশা ভরসা শেষ হয়ে যাওয়ার আগেই কিছু করো। প্লিজ ডু সামথিং ব্রো, প্লিজ প্লিজ প্লিজ। আগুন চোখটা ছোট ছোট করে তাকায়। ভ্রুক্ষেপহীনভাবে গমগমে আওয়াজে বলে, তোর কাছে কি ব্যাপারটা এতটাই সহজ মনে হচ্ছে? আমি বাবাকে গিয়ে বলবো যে বাবা, তোমার ছোট ছেলের পড়াশোনা রেখে তার মাথায় বিয়ের ভূত চেপেছে, তাকে জলদি জলদি বিয়ে করিয়ে দাও, আর বাবা হাসতে হাসতে তোকে বিয়ে করিয়ে দেবে, কি তাই তো? আইমান চোপসাসম্য মুখে অসহায় ভঙ্গিতে বলল, বিয়ে পরে, আগে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাই। তুমি বুঝিয়ে বললে আব্বু শুনবে। তুই নিজে গিয়ে বাবাকে বল। পাগল নাকি আব্বুকে এসব বলতে গিয়ে?
এই ভর দুপুরে উত্তম মাধ্যম খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। যা বলার তুমি বলবে। আগুন আড়মোড়া ভেঙে বিছানায় বসে বলে, রাতে বলবো, এখন তুই যা। আইমান আবারও এসে আগুনের পাশে বসে বলল, কণ্ঠ নিচুতে নিয়ে ত্রিক্ষি মেজাজের সহিতই বলল, আমার সাথে তুমি অন্যায় করছো। না না, শুধু অন্যায় না, রীতিমতো মহা অন্যায়। ভুলে যেও না, আমি কিন্তু তোমার ভাষণের ব্যবস্থা করে দিয়েছিলাম। একটু কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত। আগুন ভুরু উঁচিয়ে চওড়া গলায় শোধালো, আমি তোকে বলেছিলাম? আয়, আমার বাসর ঘরটা সাজিয়ে দিয়ে যা। আইমানের টনক নড়ল। বুঝতে পারছে ভাইয়ের সাথে কড়াভাবে কথা বললে কাজের কাজ তো হবেই না, উল্টো চূড়ান্ত লোকসান হবে। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, তুমি বলনি ওটা ভালোবেসে দেওয়া ছোট ভাইয়ের উপহার ছিল। এবার তুমিও বড় ভাই হিসেবে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থাটা করে দাও। এটা তোমার পক্ষ থেকে আমার জন্য উপহার হয়ে যাবে। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল, ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আজকেই বাবার সাথে কথা বলবো। খুশিতে আইমানের শরীর দুলে উঠল, মনের মধ্যে বাকবাকুম পায়রা নাচছে। আগুনের কাঁধ জড়িয়ে হাসি মুখে বলল, কথা বলে আজকেই কনফার্ম করবে ওদের বাড়িতে যাওয়ার। আমি সানাউল্লাহ আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আগে বাবা কি বলে শুনি, তারপর আনিকার বাবাকে জানাস। ওকে। আইমান খুশিতে গদগদ হয়ে আগুনের গালে টুপ করে একটা চুমু দিয়ে শরীরটাকে এলিয়ে দুলিয়ে চলে গেল। আগুন ঠোঁট কামড়ে হাসে। ছোট ভাইটার আচরণ একদমই বাচ্চা বাচ্চা, অথচ সে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময় রাত 7টা বেজেছে, যদিও এই সময় সন্ধ্যাটাকে সময় ধরা হয়, তবে হিসেব করলে এই সময়টা রাতেরই অংশ বিশেষ। বিস্তৃত নীলিমাতে সূর্য ডুব দিয়ে গিয়ে অন্ধকারের হাতছানি দিয়ে ডাকছে, জানান দিচ্ছে রাত হওয়ার। রাস্তার চারধারে সোডিয়াম আলো জ্বলছে। ট্যাক্সি বাস গাড়িগুলো পেছনের লাল রঙের বাতি জ্বালিয়ে ছুটেছে নিজ গন্তব্যে। গাড়ির টিটি ভো ভো শব্দ কানে আসছে অবিরাম। রাশেদ বিরক্ত হচ্ছেন এই সময় বাইরে বের হওয়াতে। তারা সবাই এখন আনিকাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাশেদের মেজাজ খারাপ হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। আগুন দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। পাশে রাশেদ বসা, পেছনে মিনা, ময়ূরী, মম, আইমান বসেছে। রাশেদ বাদে বাকিদের মুখবির স্বাভাবিক, তাদের মুখভঙ্গিতে বিরক্তিকর আভাস নেই। আইমান খুশি আর ধরে না, খুশিতে ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। বিকালবেলা রাশেদের সাথে কথা বলেছে আগুন। রাশেদ বেশ অবাক হয়েছিল আগুন নিজে থেকে তার সাথে কথা বলতে আসায়। আগুন সচরাচর নিজে থেকে রাশেদের সাথে কথা বলতে আসে না। আগুনের ভাবভঙ্গি সিরিয়াস দেখে রাশেদ আগ্রহ সমেত তার কথা শুনতে চাচ্ছিলেন, কিন্তু আগুনের মুখে আইমানের এঙ্গেজমেন্টের কথা শুনে দপ করেই মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। চিৎকার করে আইমানকে ডেকে বকাবকি শুরু করেন। রাশেদের চিৎকার বাকিরায় ছুটে আসে রুমে। রাশেদের চেঁচামেচিতে আইমান তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেহেতু আগুন ওর হয়ে বাবার সাথে কথা বলছে, সেখানে ওর চুপ থাকাকেই সঠিক বলে মনে হয়েছে। আগুন শান্ত কণ্ঠে রাশেদকে বলেছে, বর্তমান ছেলে মেয়েরা আবেগের বশে অনেক ব্যভিচার খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা সহজে কোনো কিছু আদায় করতে না পারলে অন্যায়ের পথ বেছে নেয়। তাদের সেই সুযোগ না দেওয়াটাই ভালো। হারামভাবে ছেলেমেয়েরা ফ্যামিলির চোখের আড়ালে লুকিয়ে প্রেম করা, ঘোরাঘুরি বা মেলামেশা করার থেকে দুই নরনারীকে হালালভাবে একসাথে চলার পথ সুগম করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। কিছুদিন পর কোনো দুর্ঘটনা ঘটলে আইমানের সাথে আমাদের ফ্যামিলির সম্মানও যাবে। বকাবকি আর মারামারি করে মান সম্মান ফেরানো যাবে না। তার থেকে বরং ঠান্ডা মাথায় ভেবে চিনতে ছোট করে আইমানের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হয়। ওদের পরীক্ষার শেষে সকল বিধিমালা প্রাধান্য সমেত বিয়ে পড়ানো যাবে। তাছাড়া মেয়ে খুব ভালো, মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও তাদের নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি। সম্মানের সঙ্গে বসবাস করে চলেছে। ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে তাদের কথায় সম্মতি প্রকাশ করাই ভালো। রাশেদ আগুনের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকেই যাবেন আনিকাদের বাড়িতে। মূলত আইমানের জোরাজুরিতে আজকেই যেতে হচ্ছে। রাশেদ সময় চাচ্ছিলেন,
সেটা তার ছেলে হতে দিলে তো। রাশেদ রাজি হয়েছে। খবরটা শোনা মাত্রই আইমান সানাউল্লাহকে ফোন করে জানিয়েছে তারা সবাই ওনাদের বাড়িতেই আসছে। এভাবে হুট করে বলায় সানাউল্লাহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আইমান কলটা কেটে দিয়েছে। যোগাড়াত্তির একটা ব্যাপার আছে, এই অল্প সময়ে কিভাবে ম্যানেজ করবেন তিনি? কত বড়লোক বাড়ির মানুষ তারা। সানাউল্লাহর আয়োজন কি আদৌ তাদের পছন্দ হবে? আইমানের কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে, শুধু আংটি আর আনিকার জন্য খুচরো কিছু কসমেটিক কিনে নিয়েছে। আগুন এক ফাঁকে গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি, ফ্রুটস, বিস্কিট, চানাচুর, চিপস কিনে মোটামুটি একটা বড়সড় ব্যাগ বানিয়ে ফেলেছে। আনিকাদের বাড়িতে পৌঁছেই গিয়েছে সবাই। সোফায় বসে আছে। রাশেদ মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে আধবুড়ো চক্ষু জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটাকে অবলোকন করছেন। একতলা বিশিষ্ট বাড়ি, দেওয়াল টানা, তবে ওপরে ছাদ টিনের তৈরি। 3টা রুম, আসবাবপত্র ফার্নিচার দিয়ে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। ওদের সামনে ছোট টি টেবিলে হরেক রকমের খাবারের সাজানো, কয়েক ধরনের ফল, মিষ্টি, শুকনো খাবার। সবার সাথে সানাউল্লাহ বসে আছেন। ওনার ভীষণ হাঁসফাঁস লাগছে, কিছু বলতেও দ্বিধাবোধ করছেন। সময় নিয়ে ভদ্রতা স্বরূপ নম্রতা সহকারে বলে উঠলেন, আপনারা কিছু খাচ্ছেন না যে? ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করতে পারিনি। আসলে সময় স্বল্পতার জন্য যা পেরেছি ততটুকুই করেছি। মিনা মুচকি হেসে বলেন, এসব কি বলছেন ভাই? আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট নই। আমাদের উচিত হয়নি হুট করে চলে আসার। ছেলের পাগলামোর জন্যই আসতে বাধ্য হয়েছি। সানাউল্লাহ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সবাই হালকা খেলো। মোম 2 টুকরো কমলার পিস খেয়েছে আর আমের জুস। মোম আনিকাকে দেখার জন্য এদিকে ওদিকে নজর বুলাচ্ছে। মোম যেই পোশাক কি পরুক না কেন তাতেই দারুণ লাগে। আগুন বইয়ের ব্লাশিত রক্তভাব দেখে গালে আর পিরপ ঠোঁটের দিকে চেয়ে আসে। ইচ্ছে করছে টপাটপ গুটি কয়েক চুমু খেতে। মোম জুসের গ্লাস রেখে আগুনের দিকে আর চোখে তাকায়। আগুনকে নেশাক্ত চোখে তাকাতে দেখে ভুরু দ্রুত নজরটা ফিরিয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ মুছে রাশেদ গম্ভীর কণ্ঠে বলেন, আপনার মেয়েকে ডাকুন। সানাউল্লাহ পাশের বাসার এক খালাস সম্পর্কে ভদ্রমহিলাকে ডেকে বললেন আনিকাকে নিয়ে আসতে। আয়োজনের কাজের সুবিধার্থে ভদ্রমহিলাকে ডেকেছেন তিনি। আইমান উসখুস করছে। মুষ্টিবদ্ধ করে রাখা হাতের তালু ঘষতে শুরু করেছে। উত্তেজনায় মন ছটফট করছে। কিছুক্ষণ পর ধীর কদমে আনিকা ড্রয়িং রুমে এসে হাজির হলো। মিনা তাকে পাশে বসতে বলেন। আনিকা বসলো, মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে। গায়ে হলুদ রঙের 3 পিস, চোখে কাজল, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, মুখে আর কোনো সাজ নেই। আনিকার সামলাটে মায়াবী মুখশ্রী থুতনিতে হাত রেখে পর্যবেক্ষণ করলেন মিনা। মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আইমান এক দৃষ্টিতে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা আইমানের দিকে তাকায়নি। নীরবতা বিরাজমান কক্ষে তা ভঙ্গ করে ভরাট স্বরে রাশেদ বলে উঠলেন, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমার বাড়ির লক্ষ্মী ভালো হলেই ভালো। আপনার সম্পর্কে টুকটাক আইমানের থেকে জানতে পেরেছি। আপনি রাজি থাকলে আমরা আজকেই আপনার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাব। সানাউল্লাহ হেসে জবাব দিলেন, আমার মেয়ে রাজি, এতে আমার আপত্তির কোনো কারণই নেই। সানাউল্লাহর সাথে রাশেদ, মিনা একের পর এক কথা বলে যাচ্ছেন। ময়ূরী, মোম দুজনেই কানে কানে কিছু বলছে আর মিটিমিটি হাসছে। আগুন সকলের দৃষ্টির অগোচরে মোমকে দেখে চলেছে। আনিকা একবার মাথা তুলে আর চোখে আইমানকে দেখছে। নির্লজ্জটাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। হঠাৎই আইমানের ফোনে টুং করে একটা শব্দ হলো। আইমান ভুরু কুচকে ফোনের দিকে তাকায়। একটা মেসেজ এসেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোমা ফাটানোর মতো করে বলে উঠল, আমি আনিকার সাথে এঙ্গেজমেন্ট করতে পারবো না।